কে যেন ভয় পাচ্ছে মেয়েটা? কার জন্য? কে সে? আমরা যখন কিছু ভয় পাই তখন তার সে জিনিসটা দূরে থাকলেও তার কথা মনে পড়ে ভয় পায়। মেঘলার ক্ষেত্রেও তেমন কিছু নিয়ে ভয় আছে মেয়েটা। সেদিন ট্রেনে কিছুর জন্য ভয় পেয়েছিল আর বিড়বিড় করে বলেছে। আমি যাব না। আজও একই কথা বলছে, কিন্তু কোথাও না যাওয়ার কথা বলছে। সেখান থেকে পালিয়ে এসেছিল। সেখানে এমন কে ছিল যাকে এতটা ভয় পায় মেয়েটা? নিজের ভাবনা দেখে নিজেই বিরক্ত হচ্ছে শোভন। কেন এই মেয়েটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে? ভাবনার জগৎ থেকে বেরিয়ে জ্বর দেখল। মেঘলার শরীরে জ্বর আগের তুলনায় অনেকটা বেশি। সময় পেরোচ্ছে আর জ্বরও বাড়ছে মেঘলার। হঠাৎ এত জ্বর হওয়ার কারণ খুঁজে পেল না। শোভন পরক্ষণে চুল ভেজা দেখে বোধগম্য করল মেয়েটা অনেকক্ষণ শাওয়ারের পানিতে ভিজেছে। মেয়েটা সত্যি আপদ, সবসময় কিছু না কিছু ঝামেলা বাঁধেই থাকে। হাতের কফিটা শেষ করে আহানাকে বলে বেরিয়ে গেল। ওর তো আর এখানে বসে থাকা চলবে না। সন্ধ্যা হতেই কিছুটা জ্বর নেমে আসে মেঘলার, শরীরে ঘাম ছেড়ে দেয়, কিন্তু এখনো ঘুমাচ্ছে। শোভন যাওয়ার সময় ঘুমের ইঞ্জেকশন পুশ করে গিয়েছিল, তাই এখনো ঘুমাচ্ছে, শান্তির ঘুম। রাত 10টায় চোখ খুলে মেঘলা কিছুটা চমকে যায়। শোভন ওর দিকে ঝুঁকে আছে, শুকনো ঢোক গিলল মেঘলা। হঠাৎই মাথায় উদ্ভব চিন্তার ভর করলো। আচ্ছা, শোভন কি ওকে গলা টিপে মেরে ফেলতে এমন ঝুঁকছে? কিছু কি বলেছে ঘুমের ধ্যানে? চিন্তা মাথায় আসতে দেরি, মুখ দিয়ে বের হতে দেরি হলো না মেঘলার। কথা বলতে পারছে না, তাও টেনে টেনে বলল। আপনি কি আমায় গলা টিপে মারবেন ডক্টর সাহেব? বলেই ড্যাব ড্যাব করে তাকায় শোভনের দিকে। শোভন তো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি বলে এইসব মেয়েটা? কাজ ফেলে সকালে চিকিৎসা করে গেল আর এখন আসলো দেখতে ঠিক আছে নাকি, আর এই মেয়ে বলছে ওকে গলা টিপে মেরে দেব। শোভনের ইচ্ছা করছে এই মেয়েটার মুখে টিপ লাগিয়ে কানের নিচে একটা থাপ্পড় বসিয়ে দিতে, তারপর যদি শিক্ষা হয়। তাও নিজেকে শান্ত রাখলো। পিছন থেকে আহানা সব শুনছিল। মেঘলার এমন কথা শুনে কিছুটা ভড়কে যায় আহানা। জানি না শোভন কি করবে, হয়তো থাপ্পড় দেবে। ব্যাপারটা সামনে নেওয়ার জন্য এগিয়ে গিয়ে মেঘলার বাহু চেপে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে আমতা আমতা করে বলে। আরে কি বলছিস মেঘু? তোর জ্বর এসেছিল, তাই শোভন চেক করতে এসেছে। জানিস, সেই দুপুরেও একবার এসেছিল। মেঘলা একবার আহানার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বড় বড় চোখে শোভনের দিকে তাকিয়ে মুখ চেপে ধরে। ইস, আবারও মুখ ফসকে ফালতু একটা কথা বলে ফেলল। এখন জানি না শোভন কি করে। শোভন না জানি ওর মুখের কথা সত্যি করে গলা চেপে ধরে। মুখ থেকে হাত সরিয়ে অসহায়ভাবে আহানার দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে শোভনকে কিছু বলবে এরা কি শোভন মেঘলাকে অবাক করে দিয়ে বলে। কেমন লাগছে এখন? ঠিক লাগছে সব? মেঘলা অবাক হয়, বিস্ময় চোখে তাকিয়ে উত্তর দেয়। ভালো লাগছে, কিন্তু মেঘলাকে থামিয়ে শোভন বিছানা থেকে উঠে আহানাকে বলে। ওকে কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দিস। বলে চলে যাওয়ার জন্য দু কদম এগুতে আবার পিছিয়ে যায়। পিছনে ভ্রু কুঁচকে মেঘলাকে বলে। তা জ্বরটা বাঁধালে কি করে? শাওয়ারের পানিতে বসছিল নাকি? শোভনের কথা শুনেই মেঘলা মাথা নিচু করে ফেলে। কি উত্তর দেবে এখন? কি বলবে? কিছু বলল না। মেঘলা মৌনতা দেখে কিছু বলল না শোভন, বেরিয়ে গেল। সময় প্রবাহমান, চোখের পলকেই যেন পেরিয়ে যায়। সেদিনের পর আরও 2 দিন কেটে যায়। মেঘলা এখন পুরোপুরি সুস্থ। 2 দিনে একবারও শোভন আসেনি। মেঘলার পিপাসু চোখ 2 দিন যাবতই শোভনকে খুঁজছে, কিন্তু শোভন না আসলে কি করবার। কাল তো মেঘলা আহানাকে বলেও ফেলেছিল। আপু ডক্টর সাহেব আসবে না আজ? আহানা প্রথমত অবাক হলেও ব্যাপারটা নিয়ে বেশ হাসছিল। কাল থেকে মেঘলা হসপিটালে জয়েন করবে। মেঘলা বেশ অবাক হচ্ছে নিজের চাওয়া দেখে। কেন ওর শোভনকে দেখতে ইচ্ছা করছে, কেন শোভনের কড়া কড়া ধমক শুনতে ইচ্ছা করছে। অদ্ভুত তো, আজকাল মেঘলার মন বড্ড বেহায়া হয়ে গেছে। আচ্ছা, এমন বেহায়া হওয়া কি সাজে? মনের এমন অদ্ভুত চা দেখে নিজেরই হাসি পায় মেঘলার। আহানা বাড়িতে নেই আজ, ওর অফিসে অনেক কাজ, ফিরতেও দেরি হবে। রাতে বলে গেছে। গোধূলি হয়ে এসেছে, ছাদে বসে বই পড়ছে মেঘলা, কিন্তু বই পড়তে পারছে কই। বই পড়ছে কম আর ওই বদরাগী লোকটার কথা ভাবছে বেশি। আজকাল মনটা বড্ড অমনোযোগী আর বেহায়া হয়ে গেছে, নিজের কাছে থাকতেই চায় না। এমন কেন হচ্ছে? মূল্য আছে এমন বেহায়া মনের? আজ 8টা দিন হলো ঢাকা এসেছে। গ্রাম থেকে আসা থেকে এখনো পর্যন্ত সব কাজকর্মের সাথেই শোভন জড়িত রয়েছে। কেন এমন হচ্ছে? নিয়তি বড়ই অদ্ভুত। মেঘলার অবুঝ মনে হঠাৎ এক প্রশ্ন জাগলো। আচ্ছা, এমন অ্যাক্সিডেন্টলি বিয়ের ভবিষ্যৎটা কি?
বদরাগী ডাক্তারটা কি ভুলে গেছে সব? কিন্তু মেঘলা কেন ভুলতে পারছে না? ভুলবে তো দূরে থাক, রাগী ডাক্তারটা যেন আস্তে আস্তে জুড়ে বসছে মেঘলার অবুঝ মনে। মিষ্টি সকালে সূচনা হলো। মিষ্টি আজানের ধ্বনি শুনে আজ থেকে হসপিটালে জয়েন করবে। কাল শোভন আহানাকে ফোন করে ভালোভাবে জানিয়ে দিয়েছে 8টায় হসপিটালে থাকা চাই। প্রথম দিন তাই তাড়াতাড়ি যেতে হবে, সব বুঝিয়ে দেবে। আর হার্ট সার্জনের সরকারি নার্স সব কিছু তো ভালোভাবে বুঝতেই হবে। নামাজ ছেড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো মেঘলা, খুব এক্সাইটেড সাথে নার্ভাসও। যা রাগ, কিছু এদিক ওদিক হলেই ধমক খেতে হবে। ব্রেকফাস্ট করে আহানার সাথে বেরিয়ে পড়লো মেঘলা। মেঘলাকে নামিয়ে দিয়ে আহানা অফিস চলে যায়। হসপিটাল বেশ ফাঁকা ফাঁকা সকাল বলে, তাই রিসেপশনে রিসেপশনিস্ট আর কয়েকজন স্টাফ কাজ করছে। একদিন আগে এসে আহানার সাথে সব দেখে গিয়েছিল আর সবার সাথে কথা বলেছেন। নির্দিষ্ট জায়গা থেকে অ্যাপ্রনটা নিয়ে শোভনের চেম্বারের দিকে হাঁটা দেয়। মূলত শোভন এত সকালে কখনোই আসে না, আজ মেঘলার জন্যই এসেছে। চেম্বারের দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা, নক করতে ভয় করছে। হাত ঘড়িটায় টাইম দেখে দরজায় নক করে মেঘলা তখনই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। 2 মিনিট লেট, 4 মিনিট বাইরে দাঁড়িয়ে থেকো। দিস ইজ ইউর পানিশমেন্ট। শোভনের এহেন কথায় ভড়কে গেল মেঘলা। আজব তো, ও কি স্কুলে সঠিক সময় আসতে দেরি করেছে নাকি যে পানিশমেন্ট দিল? আজব তো লোকটা। মেঘলা কিছু বলবে এর আগেই আবার শোভনের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। কথা বলে টাইম 2 মিনিট করে বাড়বে। আই থিঙ্ক তুমি এটা চাও না? কিছু বলল না মেঘলা। এই ছেলেটা সত্যি অদ্ভুত, একে বোঝার ওর সাধ্য নেই। প্রায় 4 মিনিট পর শোভন বলল। নাও কাম ইন। বিনা শব্দে চেম্বারে প্রবেশ করলো মেঘলা। মেঘলা গিয়ে বসতেই শোভন এক এক করে সব বুঝিয়ে দিচ্ছে। মেঘলার কাজ মূলত শোভনের সাথে থাকা, ও রাউন্ডে বের হলে ওর সাথে মেঘলাও থাকবে। ওর আন্ডারে যে রোগীগুলো আছে তাদের ইনজেকশন থেকে শুরু করে সব মেঘলারই দেখা, এবং সার্জারির সময়ও থাকতে হবে মেঘলাকে। এই হসপিটাল বাদেও বাইরে 3টে হসপিটালের চেম্বারে উইকলি 2বার করে বসে শোভন, সেখানেও থাকতে হবে। সব কিছু বোঝানো শেষ হলে একটা ফর্ম নিয়ে কিছু বুঝিয়ে যাচ্ছে, আর মেঘলা শোভনকে দেখছে। শোভন হাত নাড়িয়ে ভ্রু কুঁচকে কুঁচকে কথা বলছে, বেশ ভালো লাগছে মেঘলার। মেঘলা ফ্যাল করে শোভনের দিকে তাকিয়ে ঠোঁট সরু করে স্মিত কণ্ঠে বলে। নিজে একজন হার্টের ডক্টর হয়ে আমাকে কেন হার্টের রোগী বানিয়ে দিচ্ছেন ডক্টর সাহেব? আমি যে কঠিন অসুখে আক্রান্ত হয়ে যাচ্ছি, যে অসুখের আরোগ্য আপনি ছাড়া কেউ করতে পারে না ডক্টর সাহেব। শোভনের কর্ণকুহর অবধি মেঘলার এমন অদ্ভুত বাক্য পৌঁছালো না। শোভন শুনলে হয়তো এখনই কেলেঙ্কারি ঘটে যেত। মেঘলার গালে 2-1টা থাপ্পড়ও হয়তো পড়তো। মেঘলার এমন মিনমিনিয়ে বলা কথা শুনলেও শোভন ঠিক বুঝেছে এ মেয়ে এতক্ষণ মন দিয়ে শুনলেও এখনো অমনোযোগী হয়ে আছে। ব্যাপারটাই ওর রাগ লাগলো। মেঘলার সাথে রাগটা দেখালো না। বোঝানো শেষ হতেই শোভন উঠে একটা মোটা বই ড্রয়ার থেকে নিয়ে মেঘলার দিকে এগিয়ে দিয়ে বলে। টেক ইট। মেঘলা গোল গোল তাকিয়ে ঠোঁট সরু করে বলে। আমি এটা দিয়ে কি করব ডক্টর সাহেব? শোভন আর একটা বই বের করে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলে। বই কেউ কাউকে দেয় কেন? খাওয়ার জন্য তো আর দেয় না, অফকোর্স পড়ার জন্য। পড়তেই দিয়েছে। কিছু কিছু মার্ক করা আছে, সেগুলো পড়ো। মেঘলা নির্বোধের মতো তাকিয়ে বলে। আমি কি ডক্টর নাকি যে এই বই পড়ব? না না, এটা বরং আপনার কাছেই রাখুন, আমি পড়ব না। কাজ থাকলে দিন, কাউকে চেক আপ করতে হবে তাহলে বলুন আমায়। রাউন্ডে বের হবে না, চলুন তাহলে। শোভন বিরক্ত নিয়ে বলে। আমার সহকারী নার্স তুমি, কিছু কিছু বিষয় জানা আবশ্যক। আর তোমার মতামত চাইনি, পড়তে বলেছি, পড়ো। আজ প্রথম দিন, তাই কাল থেকে যাব। আর তোমার লাগ ভালো, তোমাকে আমার চেম্বারে বসতে দিয়েছে। আগে যে ছিল তাকে প্রয়োজন ছাড়া সামনে আসতে দিইনি। কিছু বলল না মেঘলা, বইটা নিয়ে ঘাটা শুরু করলো। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। আজ প্রথম দিন বলে মেঘলাকে কোনো কাজ দেয়নি শোভন। প্রায় অনেকক্ষণই বইটা ঘাটাঘাটি করে বিরক্ত হয়ে ধপ করে বইটা টেবিলের উপর রাখে। ওর কি এমন বসে থাকতে ভালো লাগে? ও তো সবসময় ছোটাছুটি করতেই পছন্দ করে। হঠাৎ শোভনের দিকে চোখ পড়তে দেখে মন দিয়ে বই পড়ছে। অন্যদিকে যেন ওর খেয়ালই নেই কি সুন্দর লাগছে। কেমন একটা গাম্ভীর্য থাকেই মুখে। আচ্ছা, একটু হাসি হাসি থাকলে কি হয়? শ্যামবর্ণ চেহারাটা মিষ্টি মিষ্টি ভাব আছে। শোভন সত্যি সুন্দর নাকি মেঘলার চোখেই সুন্দর? হয়তো ওর চোখেই সুন্দর। হাসলো মেঘলা মিষ্টি হাসি। হাসিতে মিশে আছে অজস্র ভালো লাগা
অজস্র মুগ্ধতা, আর মুগ্ধতার কারণেই ওই শ্যামপুরুষে দিন দিন ওকে পাগল করে দিচ্ছে। আচ্ছা, এটা অপরাধ নয় কি? কাউকে না জানিয়ে যে কারো হৃদয় চুরি করে নিয়ে যাচ্ছে, এটা কি অপরাধ নয়? হুম, দণ্ডনীয় অপরাধ। নিজের ভাবনা থেকে হাসলো মেঘলা। ও দিন দিন যে পাগল হয়ে যাচ্ছে, এটা নিয়ে ওর কোনো সন্দেহ নেই। আচ্ছা, ওই শ্যামপুরুষটাও কি চায় ও পাগল হয়ে যাক? মানুষ পাগল বলে ডাকবে, তাতে ওই শ্যামপুরুষের ভালো লাগবে? আচ্ছা, ওই শ্যামপুরুষটা যে ওকে পাগল করে দিচ্ছে, উনি কি মেঘলার মনে সূক্ষ্ম আরোগ্য হবে, নাকি তাতে নাকচ করবে? মেঘলাকে এমনভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে শোভন। এমন তাকিয়ে আছো কেন? হঠাৎ কঠিন কণ্ঠ শুনে ধ্যান ভাঙে মেঘলার, কিন্তু চোখ সরায় না, একইভাবে তাকিয়ে থাকে। আনমনে বলে, আপনি অনুভূতি মানে বোঝেন ডক্টর সাহেব? বোঝেন না আপনি। আপনার হার্ট নেই, হার্টের ডক্টর হয়ে কৃত্রিম হার্ট নিয়ে ঘুরছেন আপনি। বিস্ময় চোখে তাকালো শোভন। কি বলছে মেয়ে? কথার মানেটা বুঝলো না শোভন। হয়তো বুঝলে এখনই দু একটা থাপ্পড় বসিয়ে দিত। কঠিনভাবে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলে, হোয়াট ননসেন্স মেঘলা, কি বলছো এসব? মেঘলা এবার ঠিক হয়ে বসলো। এমন কাট কাট কণ্ঠ শুনে কিছু বলল না শোভনও, আবার নিজের পড়ায় মন দিল। শোভন এখন এক ধ্যানে বই পড়ে যাচ্ছে। মেঘলা আবার হাত টেবিলের উপর রেখে সেই হাত দিয়ে গালে হাত দিয়ে এক ধ্যানে শোভনকে দেখছে। ওর অন্য কোথাও মনোযোগ কোথায়, সব ধ্যান তো শোভনের কাছেই সীমাবদ্ধ। বেশ কিছুক্ষণ পর অ্যালার্ম বাজতেই মেঘলা চমকে উঠে হুড়মুড়িয়ে ঠিক করে বসে। শোভনের ফোনের অ্যালার্ম বাজছে। এখন ওর আন্ডারে থাকা রোগীদের চেক আপে বের হবে। ও সব কিছুতেই টাইম মেনটেন করে। ওর কাছে সময়ের অনেক মূল্য। টাইম ওয়েস্ট করা একদমই পছন্দ করে না। বইটা ড্রয়ারে রাখতে রাখতে বলে, আজ তোমার কাজ নেই, চাইলে চলে যেতে পারো, আমি বের হব। যদিও 4টা বাজে ইম্পর্টেন্ট সার্জারি আছে, কিন্তু আজ তোমাকে প্রয়োজন নেই। বলে এপ্রনটা পরে টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে বেরিয়ে যায়। মেঘলারও ভালো লাগছে না, তাই উঠে এপ্রনটা খুলে হাতে ব্যাগ নিয়ে চেম্বার থেকে বেরিয়ে যায়। জায়গায় এপ্রনটা রেখে হসপিটাল থেকে বের হয়। আজ কড়া রোদ পড়ছে, সব যেন রোদে খাঁ খাঁ করছে, তাকাতেই পারছে না। অনাকাঙ্ক্ষিত জায়গায় অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখে যেন চমকে যায়। আহানা বেলায়ও একই অবস্থা হলো। বছরখানেক পর সেই অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল। পুরনো ক্ষতটা যেমন নতুনভাবে জাগ্রত হলো। ক্ষত বলে ভুল হবে, পুরনো অনুভূতি। ক্ষত কেন হবে? মানুষটা ওকে তো কষ্ট দেয়নি। নিজে থেকে যদি কেউ অকারণে কষ্ট পায়, তাহলে কি তাকে ক্ষত বলা চলে? সে তো ওকে কষ্ট দেয়নি, বরং নিজেই অকারণে কষ্ট পেয়েছে, নিজের ভুলের কারণেই। আচ্ছা, ও এখানে কি করছে? আবার ওকে দেখে ফেলবে না তো? নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করলো আহানা। বিকাল হতে কিছু বন্ধু সুলভ অফিস কর্মীদের সাথে হাতির ঝিল এসেছিল। আহানা এখানে এসেই তাকে দেখলো। বেখেয়ালিভাবে হাঁটছিল এদিক ওদিক, যার জন্য পা বাড়াতেই হঠাৎই তার সাথে ধাক্কা খায়। ব্যক্তিটি আহানাকে দেখে মুখে কিছুটা কৃত্রিম হাসি ফুটিয়ে কেমন গম্ভীর্য কণ্ঠে বলে, আরে আহান, তুই কেমন আছিস? আহানা হাসার চেষ্টা করে, আমতা আমতা করে বলে, রাজ, ভালোই আছি। তুই কেমন আছিস? আর কবে আসলি? রাজ বিনিময়ে বলে, এসে মাঝখানে হলো। বলেই চুপ করে রইল। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। এতদিন পর দেখা হয়েও দুজনের মাঝে নীরবতা আর জড়তা। না দুজন বললেও ভুল হবে, আহানাই চুপ করে আছে। নীরবতা কাটিয়ে রাজ বলে, বিয়ে করেছিস? আহানা মলিন হেসে বলে, না, করিনি। তুই করেছিস? রাজ কৃত্রিম হেসে বলে, না, করিনি। যাকে করতে চাই সে তো আমায় ভালোবাসে না। ভয়ঙ্কর প্রণয়ে জড়িয়ে আছি আমি, যা থেকে মুক্তি পাওয়া কঠিন। যার পিছনে ছুটেছি সে আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। কেমন একটা অদ্ভুত ব্যাপার বলতো। আহানা কিছু বলল না, আসছি। বলে অন্যদিকে চলে যায়। রাজ অবাক চোখে আহানার দিকে তাকিয়ে থাকে। সময় প্রবাহমান, সে তার নিজ গতিতে চলে। তার কাউকে নিয়ে পরোয়া নেই। কে পিছনে পড়ে থাকলো, কে সামনে এগুলো, তাতে ভ্রুক্ষেপ নেই। মানুষ কিভাবে নিজের সময় কাটাবে বা ব্যয় করবে, তা মানুষের ভাবনা। আজ 1 সপ্তাহ কেটে গেছে। মেঘলার মনে হচ্ছে চোখের পলকেই সময় কেটে গেছে। আজকাল সময় যেমন তাড়াতাড়ি চলে যায়, কিন্তু ধারণা ভুল। সময় তার নিয়মেই চলছে, যেমন গতিতে চলতো তেমনই চলছে। মেঘলায় কাজের চাপে সেদিকে খেয়াল থাকে না। সুমনের সাথে ঝগড়া, উদ্ভব কথা বলে বোকা খাওয়া আর রোগীদের সেবা করা, এই নিয়েই তার সময় পার হয়ে যায়। সত্যি কথা হচ্ছে, ভালো লাগার মানুষটার সাথে থাকলে সময় কিভাবে পেরিয়ে যায় সেদিকে খেয়ালই থাকে না।
এই এক সপ্তাহে এমন অনেক কথা বলেছে যা শোভনের বোধগম্যর বাইরে ছিল। দিনে একবার হলেও অদ্ভুত মোহময় চাউনিতে তাকিয়ে বলেছে। ডক্টর সাহেব আপনি খুব সুন্দর। শোভন ব্যাপারগুলোতে বিরক্ত হলেও মাঝে মাঝে কিছু বলে না। বুঝে গেছে মেয়েটা এমনই, আবার মাঝে মাঝে খুব বকাও দেয়। আজ সকাল সকালই হসপিটাল এসেছে মেঘলা। শোভন প্রতিদিন 11টা কি 12টায় এলেও আজ আসতে সন্ধ্যা হবে। তখন এসে চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া স্পেশাল রোগীদের দেখবে। মেডিকেলের স্টুডেন্টদের আজ ওরিয়েন্টেশন রয়েছে, যেখানে স্পেশাল গেস্ট হিসেবে গিয়েছে। আজ হসপিটালে বোর হচ্ছে মেঘলা, আর কাজের চাপও অনেক ছিল। লাঞ্চ করার সময়ও পায়নি। বিকাল 4টে বাজতে একটা রোগীকে মেডিসিন দিয়ে শোভনের চেম্বারে এলো। স্টাফ মাত্রই পরিষ্কার করে বের হলো। শোভন না থাকলে এখানে আসে না। আজ আসলো, সকাল থেকে একবারও শোভনকে দেখেনি। ভালো লাগছে না ওর। লোকটাকে যেন চোখে হারাচ্ছে মেঘলা, অথচ সেই লোকটাই একটুও পছন্দ করে না ওকে। শোভনের আশেপাশে থাকলে ভালো লাগে মেঘলার। আচ্ছা এমন কেন হয়? আজকাল শোভনকে না দেখলে ওর কোনো কাজেই মন বসে না কেন? কেন এমন অনুভূতি? মূল্য কি এসবের? কেন এত দুর্বল হয়ে পড়ছে শোভনের প্রতি? শোভন কি ওকে পছন্দ করে? শোভন তো ওকে পছন্দই করে না, তাও ওর শোভনের প্রতি এমন ভালো লাগা কেন? সবকে পবিত্র সম্পর্কটার টান, এত শক্তির বিয়ে নামক সম্পর্কটার। অথচ বিয়ে নামক সম্পর্কটা হয়তো শোভন ভুলেই গেছে। আর ভুলবেই বা না কেন? অ্যাক্সিডেন্টলি জিনিস কেউ মনে রাখে? শোভন মানুক আর না মানুক, শোভন তো ওর স্বামী, এটা তো জানে। এটার জন্যই হয়তো এমন টান, এমন অনুভূতি। আচ্ছা নাম কি অনুভূতির? ভালোবাসা, আবেগ নাকি মোহ? সত্যি কি আবেগ বা মোহ? আর ভালোবাসায় যদি হয় তাহলেই বা কি? উফ, কোনো মূল্য নেই। না আছে ওর আর না আছে অনুভূতির। তাই আবেগ ভেবেই উড়িয়ে দিল মেঘলা। বুক চিরে বেরিয়ে এলো গভীর দীর্ঘশ্বাস। যে দীর্ঘশ্বাসে লুকিয়ে আছে ব্যথিত কিছু কথা। তার ছিল নাম না জানা অনুভূতি, যার কোনো মূল্য নেই। না আছে এই সমাজের কাছে, না আছে শোভনের কাছে। শোভনের যোগ্য নাও। ব্যথিত জীবনটা সবসময় ব্যথিতই রয়ে যাবে। কেউ বুঝবে না কখনো। কে বলবে ওর মাঝে হাজার ব্যথা লুকিয়ে থাকে? যার ভিতরটা ক্ষত বিক্ষত থাকে, তার উপরটা সবসময় চকমকেই হয়। হাসির আড়ালে আবডালে লুকায়িত কষ্টগুলো চকমকে হাসির মাঝে লুকায়িতই রয়ে যায় সর্বকাল। আজ সারাদিন খুবই ব্যস্ত ছিল মেঘলা। দুপুরের পর দুদণ্ড বসতে পারেনি। শোভন আসলো 6টায়। ইমার্জেন্সি হার্টের রোগী আছে, তাই তাড়াতাড়ি করে এসেছে। মেঘলা তখন শোভনের ফোনে কথা বলা অনুযায়ী রোগীর প্রাথমিক চিকিৎসা করে ক্যানেল লাগাচ্ছে। তাড়াতাড়ি শোভন কেবিনে ঢুকলো সবে। দেখেই বোঝা যাচ্ছে কিছু কারণে চোটে আছে। মেঘলা সেদিকে তাকায় আর বেখেয়ালে রোগীর হাত থেকে অনেকটা রক্ত বের হয়ে যায়। শোভন তা দেখে চটে যায়। তাড়াহুড়ো করে রোগীকে চেক করতে করতে বলে, স্টুপিড, কাজ করার সময় খেয়াল থাকে কোথায়? আমার মুখের দিকে তাকাতে বলেছিলাম। কতটা ব্লাড বেরিয়ে গেল। গেট আউট, তোমার কিচ্ছু করতে হবে না। বেশ চেঁচিয়ে কথাগুলো বলায় সবাই তাকিয়ে আছে শোভনের দিকে। আর এটা নতুন নয়, সবসময় এমন। ওর রাগ সম্পর্কে সবার ধারণা আছে। ওর রাগে গজগজ করতে করতে মেঘলার দিকে তাকায়, তারপর অন্য নার্সকে বলে, কেয়ারফুলি ব্লাডটা ক্লিন করে ভালো করে ক্যানার লাগিয়ে বিপিটা চেক করো। বলে মেঘলার দিকে তাকিয়ে বলে। মেঘলা সত্যি দেখেনি বেখেয়ালিতে এমন হয়েছে। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, সরি ডক্টর সাহেব, আমি মেঘলাকে থামিয়ে শোভন আবার রেগে বলে। কিছু বলল না মেঘলা। শোভন রেগে আছে বুঝলো, দীর্ঘশ্বাস ছাড়লো আর কথা না বাড়িয়ে বেরিয়ে আসলো। এত রাগ দেখানোর মানে কি? কেউ কি দেখে এমন করে? সবসময় অন্য কিছুর রাগ ওর ওপর দেখায়। কেন এমন করে লোকটা? কেন ওর সাথে এমন করে? আচ্ছা ওর সাথে কি ঠিক করে কথা বলা যায় না? সারাদিন যার জন্য ছটফট করলো, সে উপহার স্বরূপ যা দিল, মন ভরে গেছে মেঘলার। আপাতত কাজ করতে ইচ্ছা করছে না, তাও করতে হবে। হসপিটালেই রইল মেঘলা। শোভন এমন করে প্রতিবার অন্য কিছুর রাগ ওর ওপর দেখায়। প্রায় ঘন্টা 3 পর শোভন ক্লান্ত শরীরে নিজের চেম্বারে এসে বসলো। তখন মাথা গরম ছিল, এখন একটু রিল্যাক্স লাগছে। এখন মনে হচ্ছে মেয়েটার সাথে হয়তো বেশি করে ফেললো। হসপিটালটা ওদের, তাই সবকিছুতেই দায়িত্বটা একটু বেশি। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালো। শোভন মেঘলাকে দেখল না। আর সময় তো ধমক খেয়ে ও আশেপাশে ঘুরঘুর করে। আজ কোথায় গেল তাই ভাবছে। আশেপাশে না দেখে ঘড়ি পরক করলো। রাত 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। মেঘলাকে না পেয়ে ভাবলো আজ হয়তো না বলেই চলে গেছে ধমকে। পরক্ষণেই বাইরে খেয়াল করলো
না যায়নি, আছে এদিকেই আছে। এপ্রন খুলে নির্দিষ্ট জায়গায় রেখে শোভনের চেম্বারে আসলো মেঘলা। শোভনের সামনে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, আমি যেতে পারি? শোভন একবার তাকালো মেঘলার মুখপানে। নাক আর চোখটা লাল হয়ে আছে। মেয়েটা অত্যন্ত ফর্সা হওয়ায় চেহারাখানা লাল হয়ে আছে। মেয়েটা কি কেঁদেছে? হয়তো কেঁদেছে। বেশি করে ফেললো হয়তো। আড়ষ্ট চোখখানা নামিয়ে নিল। এমন করে পরখ করছিল মেয়েটাকে। ঘোর অন্যায় করলো। মেয়েটা দেখলে হয়তো খারাপ ভাবত। ভাগ্যিস নিচের দিকে তাকিয়েছিল, নয়তো ওর ওই কাটা ঠোঁটখানা দিয়ে বলে ফেলতো। ডক্টর সাহেব, আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? হাজার ভাবনা সুতো কাটিয়ে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে শোভন কাট কাট গলায় মেঘলাকে বলল। শোভনকে মাঝপথে থামিয়ে স্মিথ হেসে বলল। ইটস ওকে ডক্টর সাহেব, অভ্যাস আছে। বলে উল্টো পায়ে হাঁটা দিতেই শোভন বলে। মেঘলা, থেমে যায় মেঘলা। ভালো লাগলো ডাক্তার। পিছন ঘুরে তাকাতেই শোভন বলে। একা যেতে হবে না, দিয়ে আসি, ওয়েট করো, আসছি আমি। কিছুক্ষণ থম মেরে চেয়ে রইল মেঘলা। কি বলল শোভন? ওকে দিয়ে আসবে? এমন অনেক ধমক দিয়েছে এই কদিন, কিন্তু আজ প্রথম সরি বলল। আচ্ছা, আজ সূর্য উঠলো কোন দিকে? ধ্যাত, রাতে কি সূর্য ওঠে নাকি? রাতে চাঁদ ওঠে। নিশ্চয়ই আজ অমাবস্যায় চাঁদ উঠেছে, নয়তো বদরাগী ডাক্তারটা নিজে এ কথা বলল। মেঘলা তর্জনী দিয়ে চশমাটা একটু ঠেলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে। অমাবস্যায়ও আজ চাঁদের দেখা মিলল ডক্টর সাহেব। হ্যাঁ, আজ চাঁদ উঠেছে, মস্ত চাঁদ। রাতের আকাশে মেঘের ভেলা, মস্ত এক ভেলা সযত্নে সন্তপর্ণে হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে জমাট হচ্ছে, আর সেদিকটা আরো বেশি অন্ধকার করে দিচ্ছে। আধার মাখা আকাশ, কি মন কাড়া দৃশ্য। অমাবস্যার মতো তীব্র অন্ধকার। চারিদিকে এতক্ষণ চাঁদরা আবজা আবজা মেঘের আড়ালে উকি বুকি দিলেও এখন আর দেখা যাচ্ছে না। লজ্জা পেল কি চাঁদরা? সবসময় তো জল করে নিজের রূপ দেখাতেই ব্যস্ত থাকে। হুটহাট আবার লুকিয়ে লজ্জা পেয়ে মেঘের আড়ালে মুখ লুকায়। এবারও কি লজ্জা পেয়ে মুখ লুকালো মেঘের আড়ালে? নাকি পুরোপুরি চাদরের ন্যায় ঢেকে দিয়েছে ওই সুন্দর চাঁদটাকে? মেঘটার কি কারো সৌন্দর্য দেখতে ভালো লাগে নাকি? মেঘে ঢাকা চাঁদ, কি সুন্দর বাক্য, কিন্তু বাক্যের ন্যায় দৃশ্যটা একদম সুন্দর নয়। সুন্দর চাঁদটা দৃশ্যমান থাকলে কি সুন্দর দেখায়, একেবারে চোখ ধাঁধানো সুন্দর দেখায় তখন। রাতের আকাশে চাঁদ না থাকলে ভালো লাগে কি? রাতের সৌন্দর্য বৃদ্ধি করেই তো ওই সুন্দর চাঁদটা। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, বিদ্যুতের ন্যায় আকৃতি হচ্ছে ক্ষণে ক্ষণে, আর বিকট শব্দে গুড়ুম গুড়ুম করে হাঁক ছাড়ছে। কি বিকট সেই শব্দ! হাওয়ার তালে তালে গাছের পাতা হেলে দুলে উঠছে। কাউচে বসে প্রকৃতির মনোরম দৃশ্য দেখছে মেঘলা। তীব্র বাতাস শরীর হিমেল করে তুলছে। ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। প্রেমপূর্ণ আবহাওয়া প্রেমবিলাসীদের জন্য যথার্থ প্রেমময় মুহূর্ত। ঘুমাজ দেখা দিচ্ছে না চোখে। ঘুমাজ বড্ড অবাধ্য হয়ে উঠেছে। এমন অবাধ্যতার মানে আছে কোনো? আজকাল ঘুম কেন, ওর কিছু ওর কাছে থাকছে না। ধ্যান জ্ঞান সব যেন অবাধ্য হয়ে গেছে। শোভন দিয়ে গেছে বাড়ি অব্দি। আহানাও শোভনকে দেখে অবাক হয়েছিল। ও যে মেঘলাকে পৌঁছে দিতে চেয়েছিল তা দেখে আহানা অবাক হয়। সারা রাস্তা কিছু না কিছু কথা বলছিল। মেঘলা অবাক হয়ে শুনেছে সবটা। প্রথম ওর সাথে শোভন ভালো করে কথা বলেছে। অবুঝ মনটা আরো দুর্বল হয়ে পড়ল যে। তা কি শোভন বুঝেছে? অনুভূতিগুলো নাড়া দিয়ে উঠল যে আবার। কি সুখকর সে অনুভূতি! আহা, কি আনন্দ! আচ্ছা, এত সুখকর অনুভূতি আগে তো কোনোদিন হয়নি। তাহলে আজ কেন হলো? শোভনের জন্য? আজ সে নিজে থেকে কথা বলেছে তাই? আচ্ছা, সত্যি এমন অনুভূতির নাম কি? আবেগ হলে কি এতটা গাঢ় ভালো লাগা কাজ করতো? আবেগ নয়, মেঘলা জানে এটা তাহলে কি? ভালোবাসা? তবে কি সত্যি ভালোবেসে ফেললো শোভনকে? হাসলো মেঘলা, একা বসে হাসলো। মিষ্টি হাসি। এই হাসিতে মিশে আছে হাজারো ভালোবাসার অনুভূতি, হাজারো স্বপ্ন, নতুন কিছু আশা, তীব্র আশা, আর সবকিছুর মুগ্ধতা। মনে যে আজ নতুন করে রং লেগেছে। হিমেল বাতাসেও প্রেম প্রেম গন্ধ ছড়িয়েছে। তাই তো এমন নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। নতুন নতুন স্বপ্ন মন গহীনে উঁকি মারছে। হঠাৎ কিছু মনে পড়তেই গুটি গুটি পায়ে রুমের দিকে এগিয়ে গিয়ে
আলমারি থেকে একটা ডায়েরি বের করলো, নীল রঙের ডায়েরি। এতে জুড়ে আছে হাজার ক্লেশ বাক্য, বন্দি খাঁচার কষ্টের স্মৃতি, আর দু এক ফোঁটা শুকনো অমূল্য চোখের পানির ছাপ। আজ এই ডায়েরিতেই নিজের অনুভূতিপূর্ণ কথা লিখতে ইচ্ছা করছে মেঘলার। তাহলে কোনো এক একাকিত্ব বা সুখের সময় সুখ দুঃখ মিশ্রিত ডায়েরিটা পড়ে মন জুড়াবে। কিন্তু সত্যি কি কখনো সুখের সময় আসবে, নাকি দুঃখেই ভরা থাকবে জীবনটা? সকাল 8টা বাজে সবে। মেঘলা আহানা দুজনেই বের হলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মেঘলাকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিল আহানা। দুদিন যাবৎ মনটা ভালো নেই। এমন ভালো না থাকার কারণ নিজের কাছেই অজানা। আহানার আজকাল নিজেকে অচেনা লাগে। বেশ কিছু পথ আসতেই জ্যাম থাকায় গাড়ি থেমে যায়। এবার পড়ল মহাবিপদে। এখন আগে যাবে কি করে? আজ তো ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আজই জ্যাম। পিছনে দু একটা রিক্সা ছাড়া বড় গাড়ি আসেনি, তাই রিক্সাগুলো সরাতে বলল। গাড়ি আবার ইউটার্ন মেরে অন্য পথে ড্রাইভ করতে শুরু করলো। কিছু দূর যেতেই আবার গাড়িটা থেমে যায়। বিরক্ত হয় আহানা। আজকের দিনটাই ভালো না হয়তো। এত বাধা কেন? আজ নির্ঘাতে চাকরিটা যাবে। দুবার স্টার্ট দিল কিন্তু স্টার্ট হলো না। নামলো গাড়ি থেকে। নেমে চেক করে দেখে গাড়িটা খারাপ হয়ে গেছে, যা ও নিজে ঠিক করতে পারবে না। এদিক ওদিক তাকালো কিন্তু কাউকে পেল না। নিজের ওপর রাগ হচ্ছে আহানার। কি করবে এখন? এখানে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ চির চেনা পুরুষালী কণ্ঠ পেয়ে পিছনে তাকায় আহানা। রাজ দাঁড়িয়ে আছে। অতি ফর্সা চেহারা, লাল হয়ে আছে চেহারা, কিছুটা রাগের ছাপ। রেগেছিল কি কোনো কারণে? কিন্তু কার উপর? আহানার চোখ ফেরালো। অন্য পুরুষকে বুঝি এমন করে দেখতে হয়? অন্যায়, ঘোর অন্যায় করে ফেললো। ইতস্তত হয়ে বলল, গাড়িটা নষ্ট হয়ে গেল এখানে এসে। তুই এখানে? রাজ গম্ভীর মুখে বলে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু এখান দিয়ে কোথায় যাচ্ছিস? আহানা কিঞ্চিত বিরক্ত স্বরেই বলে, অফিসে যাচ্ছিলাম, কিন্তু এখানে এসে গাড়িটা নষ্ট হয়ে গেল। রাজ বিনিময়ে বলে। চল, ড্রপ করে দিচ্ছি। আহানা কিছুতেই যাবে না এই ছেলের সাথে, আর মুখের ওপর নাও করতে পারবে না, তাই আমতা আমতা করে বলল। আমি একাই। আহানাকে মাঝ কথায় থামিয়ে দেয় রাজ। তারপর নিজেও শক্ত কণ্ঠে বলে, আমি পারমিশন নেইনি, অর্ডার করেছি, চল গাড়িতে ওঠ। উঠল গাড়িতে আহানা। ফ্রন্ট সিটেই বসলো রাজ। উঠে ড্রাইভিং সিটে গাড়ি স্টার্ট দিতে বলে। এড়িয়ে চলছিস কেন আমায়? পাল্টে গেলি কেন আহান? আগে তো সব ঠিক ছিল। আমি ইউকে যাওয়ার আগে আসতে বললাম, এয়ারপোর্টে আসতে বললাম, তোদের আসলি না। কেন এমন করছিস? দোষ কি আমার? কিছু করেছি আমি? কিছু বলল না আহানা। দীর্ঘশ্বাস ছাড়লো। দুজনের মাঝে এখন নীরবতা। নীরবতা কাটিয়ে স্মিত কণ্ঠে আহানা বলে, বিয়ে করিসনি কেন? শক্ত হয়ে উঠল রাজের চেহারা। রাগে কপালের রগ নীলচে হয়ে আসলো। রাগের কারণ বুঝল না আহানা, তবুও জিজ্ঞেস করলো। উত্তর দিলি না যে? মৃদু কণ্ঠে রাজ বলে, পাখি ছন্নছাড়া হয়ে গেছে, অনেকদিন মুক্ত থেকেছে তো নতুন পাখনা গজিয়েছে। পাখিকে আবার খাঁচে বন্দি করব। যে খাঁচা থেকে বের হওয়ায় মুশকিল হয়ে পড়বে। এবার শুধু হাতের মুঠোয় আনা বাকি, তারপর? এইটুকু বলে আহানার দিকে তাকিয়ে বাঁকা হাসলো রাজ। আহানা অবাক নয়নে ড্যাব ড্যাব করে তাকালো রাজের দিকে। বোধগম্য হলো না রাজের কথা। কিছু কি বললো এই ছেলে? অদ্ভুত রহস্য নিয়ে ঘুরে এই ছেলেটা। বড়ই অদ্ভুত। মধ্য দুপুর, তখন ভ্যাপসা গরম। তবে আকাশে সূর্য নেই, ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমেছে। তবে বৃষ্টিও বোধহয় হবে না। কদিন ধরেই এমন রোদ বৃষ্টির লুকোচুরি খেলা হচ্ছে। আর এর কারণে রাতে শীত তো দিনে ভ্যাপসা গরম। ভাদ্র মাসের শেষ সপ্তাহ চলছে। সপ্তাহখানেক যাবৎ আকাশটা এমন করছে। সকালে গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলছে, তো দুপুরে কড়া রোদ, বিকালে আবার মেঘ জমছে, আঁধার হয়ে আসে। শেষ রাত পর্যন্ত ঋতু বৈচিত্র্যময় দেশে শরৎ এসে নিজের রঙে রঙাচ্ছে সবে প্রকৃতিকে। হুটহাট বিকেলে নাম না জানা পাখির দেখা মিলছে কখনো। লাঞ্চ ব্রেক থেকে আধা ঘন্টা বেশি ব্রেক নিয়েছে আজ মেঘলা। আজ কাজ করতে একদম ইচ্ছা করছে না। এই ভ্যাপসা গরমে বেজায় অবস্থা ওর। শুধু আজ বললে ভুল হবে, কিছুদিন যাবৎ কাজ করতে ইচ্ছা করেই না। মন মস্তিষ্ক সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মস্তিষ্ককে বুঝিয়ে রাখতে গেলে মন ছুটে যাচ্ছে। মনকে সংযম করতে গেলে মস্তিষ্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মন আর মস্তিষ্কের এমন লুকোচুরি খেলায় মেঘলা দুর্বল হয়ে পড়ছে।
মনের কথা যতক্ষণ না কাউকে বলে মেঘলা কখনোই ঠিক থাকতে পারে না। তার কথাটা যেমনই হোক না কেন, অন্য ছোট ছোট কথা মুখ ফসকে বলে ফেললেও এরা তো নিজের অনুভূতির কথা, নিজের ভালোবাসার কথা। এটা কিভাবে মন গহীনে লুকিয়ে রাখবে? আর এই কথা কি লুকিয়ে রাখার কথা নাকি? ভালোবাসার কথা যে বেশি দিন ভালোবাসার মানুষের কাছে লুকিয়ে রাখা যায় না। ভালোবাসে, শোভনকে অনেকটা ভালোবেসে ফেলেছে, কি করবে? ভালোবাসা কি ভুলে হয়ে আসে নাকি? এটা তো মনের ব্যাপার। মন যে অবুঝ, মন না মানলে মস্তিষ্ক আর শরীর মানে। কিন্তু বলবে কি করে শোভনকে? মানবে সুমন? না মানলে কি করবে মেঘলা? বিয়েটাই মানে না যে ছেলে, সে কি করে মেঘলার ভালোবাসা মানবে? এসব ভাবতে পারছে না মেঘলা। খারাপ কিছু বলবে যে ওর কষ্ট হয়, বুকে বড্ড কষ্ট হয়। লাঞ্চ ব্রেক শেষ হতেই শোভনের চেম্বারে এলো মেঘলা। এসে দেখে শোভন উঠল সবে। কোথায় যাবে কি? শোভন মেঘলাকে দেখে গম্ভীর কণ্ঠে বলে, আমি বের হব, তুমি চাইলে বাইরে যেতে পারো। মেঘলা তাকিয়ে রইল শোভনের দিকে। দুদিন যাবৎ কালো ফ্রেমের চশমা পরে বেশ সুন্দরী দেখায়। এই শ্যাম্পুর সে ক্ষণে ক্ষণে ওকে দুর্বল করে তুলছে। যতবার এই ছেলের সাথে দেখা হয়, মেঘলার নিজের অনুভূতিগুলো যেন বেহায়া হয়ে আরো উপচে পড়ে। আচ্ছা, ডাক্তারদের এত সুন্দর হওয়া সাজে নাকি? তাহলে তো ওই অল্প বয়স্ক মেয়ে রোগীগুলো ডাক্তারদের থেকে আরো অসুখে আক্রান্ত হয়ে যাবে। তীব্র প্রেমাসুখ যেমনটা মেঘলার আক্রান্ত হয়েছে। আচ্ছা, শোভন কি সত্যি সুন্দর নাকি শুধু মেঘলার চোখেই সুন্দর? নিজের চোখে তো নিজের ভালোবাসার মানুষকে সবচেয়ে বেশি সুন্দর লাগে, তাই হয়তো মেঘলার এমন হচ্ছে। মেঘলাকে এমন মোহময় দৃষ্টিতে তাকিয়ে দেখতে থেকে শোভন ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? এভাবে তাকিয়ে আছো কেন? মেঘলা মুচকি হেসে আখি পল্লব নাড়িয়ে সুমধুর কণ্ঠে মিনমিনিয়ে বলে, তীব্র প্রেমা সুখে আসক্ত আমি। এমন করে আমায় এই প্রেম সুখে আসক্ত না করলেও পারতেন ডক্টর সাহেব। শুনল না শোভন। কর্ণকুহর অবধি এমন বাক্য পৌঁছালো না। এই ভয়ঙ্কর কথাটা শুনলে ভয়ঙ্কর কোনো শাস্তি দিত মেঘলাকে। শোভন আবার বলল, কে দিচ্ছে এমন করে? এইভাবে তাকিয়ে থাকার মানে কি মিস মেঘলা? ধ্যান ভাঙল মেঘলার। কি বলবে এখন? ইস, এই চোখটাও বড্ড বেহায়া। এমন ভাবে কেউ তাকিয়ে থাকে? কি ভাবছে শোভন? মেঘলা আমতা আমতা করে কিছু বলবে, এর আগেই শোভন বলে, অন্য পুরুষের সাথে কিভাবে তাকানো ব্যাড ম্যানার্স, জানো না তুমি? আর জানবেই বা কি করে? তুমি নিজেই তো একটা ম্যানারলেস মেয়ে। বলে বের হওয়ার জন্য কয়েক কদম যেতেও থেমে যায়। তারপর পিছন ফিরে বলে, ইভিনিং শিফটে অন্য কাউকে দিয়ে চলে যেতে পারো। শুনেছি শরীর নাকি ভালো না তোমার। আসছে। বলেই বড় বড় কদম ফেলে চলে গেল। মেঘলা তাজ্জব বনে গেল। বিস্ময় চোখে শোভনের যাওয়ার বানে তাকিয়ে থাকে। আচ্ছা, শোভন কি বলল প্রথম? অন্য পুরুষের দিকে কোথায় তাকালাম? শোভন কি অন্য পুরুষ? না, ও তোর নিজেরই। একান্তই মেঘলার। ইসলামিক নিয়মে 5 কালিমা পড়ে 3 বার কবুল বলে মসজিদের ইমামদের সাক্ষী রেখে ওরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। হোক তা অ্যাক্সিডেন্টলি। বিয়ে তো আল্লাহ না চাইলে কি হতো? নিজেই বকে আবার নিজেই ওর ভালো লাগা খারাপ লাগার খেয়াল রাখে। অদ্ভুত একটা ছেলে, একবারই অদ্ভুত। কখনো বকে কখনো কেয়ার করে, এমন কেন? এখনই তো বকলো, আবার এখনই ওর কথা ভাবছে। কি চাই লোকটা? এত রূপ কেন? বহুরূপী মানুষ একটা। বাড়িতে সবে এলো মেঘলা। আহানাও বাড়িতে। আহানাকে বিকেলবেলা বাড়িতে দেখে অবাক হলো মেঘলা। আহানা তো আজ বলেছিল আসতে লেট হবে। ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটে ঢুকেছিল। ও জানতো না আহানা আছে। ড্রয়িং রুমে সোফায় গায়ে নিয়ে হাত চোখের উপর দিয়ে বসে আছে। সেখানে গিয়ে বলে, কখন এলে? তুমি না বললে আজ আসতে লেট হবে? আহানা চোখ থেকে হাত সরিয়ে ঠিক করে বসে কৃত্রিম হেসে বলে, একটু আগে এসেছি। তুই এত তাড়াতাড়ি এলি যে? ভালো লাগছে না তাই এসে পড়লাম। তুমি অসুস্থ? এভাবে বসেছিলে যে? না, এমনি ভালো লাগছে না। ফ্রেশ হয়ে ছাদে আই, আমি কফি করে নিয়ে যাচ্ছি। মেঘলা মুচকি হেসে সম্মতি জানিয়ে নিজের রুমের দিকে গেল। ফ্রেশ হয়ে ছাদে এসে দেখে আহানা রিলিংয়ের ধারে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মেঘলাও গিয়ে পাশে দাঁড়ায়। আহানা হয়তো বুঝলো না কি হলো মেয়েটার, এমন তো চুপ থাকে না। পরক্ষণে মেঘলা ভাবলো অফিস থেকে এসেছে, হয়তো ক্লান্ত। মেঘলা পাশ থেকে কফিটা নিয়ে এক চিপ দিয়ে আবার রিলিংয়ের উপর রেখে আহানার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কখনো কাউকে ভালোবেসেছো আপু? মেঘলার এহেন কথায় কেঁপে উঠল আহানা। মেঘলা দেখলো উত্তর দিল না আহানা। মেঘলা আবার বলে, বলে না যে।
আহানা আকাশের দিকে তাকিয়ে আনমনে তাচ্ছিল্য কণ্ঠে উত্তর দেয়। ভালোবাসা সেটা সবার জন্য নাকি? ভালোবাসা জিনিসটা আমার জন্য নয়। বলে মেঘলার দিকে তাকিয়ে মিহি হাসলো। মেঘলা বুঝলো না কথার অর্থ। কেন বললো আহানা এমনটা? ভালোবাসা তো সবার জন্যই, তাহলে আহানা এমন বললো কেন? এতদিন মেয়েটার সাথে থেকে এটা ঠিক বুঝেছে মেঘলা, মেয়েটা চাপা স্বভাবের, কিছুই বলবে না। মেঘলা আর কিছু জিজ্ঞেস করলো না। আকাশ পানে তাকিয়ে লাল গোধূলির শেষ প্রহর উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। কি সুন্দর দৃশ্য! রোদের সোনালি আলো চোখে পড়তেই চোখ খুলল মেঘলা। অতি বিরক্ত নিয়ে পর্দার দিকে এক নজর তাকিয়ে আবার বালিশে মাথা গুজে ঘুমালো। পর্দার আড়াল থেকে এক চিলতে সোনালি রোদের কিরণে সে মুখে পড়ায় বিরক্ত হয়ে উঠে বসলো। এক চিলতে রোদের কিরণটা ঘোর অন্যায় করে ফেলল মেঘলার মনে হলো। পরক্ষণে কিছু মনে পড়তেই হুড়মুড়িয়ে উঠল মেঘলা। 10টা বেজে গেছে, আজ কপালে দুঃখ আছে। ফোন হাতে নিয়ে দেখে 30-এর উপর মিস কল। শোভন দিছে। এতগুলো ফোন? কোনো মতে উঠে আলমারি থেকে জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে মিনমিনিয়ে একা একাই বলে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না মেঘলা। কোনো মতে ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে বের হয় মেঘলা। আহনা আজ বাড়িতে ড্রয়িং রুমে বসেছিল। মেঘলাকে এমনভাবে তাড়াহুড়ো করতে দেখে বলে, উঠেছিস? আর এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? মেঘলা শুকনো ঢোক গিলে মেন দরজার দিকে যেতে যেতে বলে, আপু আজ রক্ষে নেই, আমার হসপিটালে যাচ্ছি। আহানা বলে, আমি তো ভাবলাম তুই যাবি না, তাই আমিও ডাকিনি। এই রে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যা। মেঘলা সম্মতি জানিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। রাস্তায় কোনো রিক্সা না পেয়ে পায়েই হাঁটা ধরল মেঘলা। এত তাড়াহুড়ো করে হাঁটছে, কিছু দূর আসতেই কারোর সাথে ধাক্কা খায় আর যার কারণে নিচে পড়ে যায়। অনেকটা ব্যথা পায়। রেগে কিছু বলতে যাবে, কিন্তু সামনে থাকা ব্যক্তিটিকে দেখে নিজেই চুপসে যায় মেঘলা। শোভন দাঁড়িয়ে আছে। না জানি এখন কি দুঃখ আছে মেঘলার কপালে। শোভনের চেহারা থেকে মনে হচ্ছে আগে থেকে কিছু কারণে রেগে আছে। এখন তো ওই রাগ নিশ্চয়ই ওর ওপর ঝাড়বে, ভাবলো মেঘলা। ইস, কি করবে? মাঝ রাস্তায় কি মারবে ওকে? ঠিক নেই, এই বদরাগী ডাক্তার যা খুশি করতে পারে। মেঘলা কোনো মতে আমতা আমতা করে কিছু বলতে যাবে, এর আগেই শোভন বলে, চোখে কি দেখো না? আমাকে দেখলে ইচ্ছে করে পড়ে যাও, নাকি ছেলেদের দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে? মেঘলা তাজ্জব বলে গেল, সাথে অনেক রাগও হলো। কি বলছে এই ছেলে? ও তো শোভনকে দেখেইনি, ইচ্ছা করে এমন করতে যাবে কোন দুঃখে? আর সবসময় এই কথা বলার মানে কি যে ছেলেদের দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে? মেঘলা কিঞ্চিত বিরক্ত নিয়ে বলে, কেউ দেখে এমনটা করে বুঝি? আপনি নিশ্চয়ই করেন, তাই আমাকেও বলছেন। তাহলে হয়তো আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার ঘাড়েই দোষ চাপাচ্ছেন। রেগে গেল শোভন। রেগে গিয়ে মেঘলার গালে সজোরে থাপ্পড় মেরে বলে, একটা মিডল ক্লাস মেয়ে হয়ে এত কথা শোনাচ্ছ আমায়? এ মেয়ে, আমাকে এত কথা শোনানোর সাহস কোথায় পাও তুমি? তুমি সত্যি একটু উটকো ঝামেলা। এক তো সকালে হসপিটালে সময় মতো না গিয়ে ভুল করলে, এখন রাস্তায় সিনক্রেট করছো। তোমাকে নিতে আসা আমার ভুল হয়েছে। বলেই রাগে ফুঁসতে ফুঁসতে গাড়িতে ওঠে, চলে যায় এখান থেকে। রাস্তায় এমনভাবে মারায় কয়েকজন পাশ দিয়ে হেঁটে যাওয়া লোক তাকিয়ে আছে মেঘলার দিকে। মেঘলা সেখানে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘলার পিছনে গাড়ি নিয়ে আহানাও এসেছিল। ভেবেছে হসপিটালে পৌঁছে দিয়ে আসবে। এতক্ষণ সবটাই দেখেছে আহানা। গাড়ি থেকে নেমে মেঘলার কাছে গিয়ে আহানা দাঁড়ায়। মেঘলা গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে, চোখ থেকে 2-1 ফোঁটা অবাধ্য পানি পড়ছে। আহানা গিয়ে মেঘলার বাহু চেপে বলে, সরি রে ভাই, এমনি হয়তো রেগেছিল, কিন্তু সত্যি একটু বেশি করে ফেললো তুই। আহানাকে থামিয়ে দিয়ে মেঘলা মলিন হেসে চোখ মুছে বলে, আমাকে একটু হসপিটালে দিয়ে আসতে পারবে আপু? মেঘলার কাঁপা কাঁপা কণ্ঠ খারাপ লাগলো আহানার। রাস্তার মধ্যে এমন করে অন্য একটা ছেলের হাতে মার খাওয়া সত্যি লজ্জাজনক ব্যাপার। শোভনকে দেখে আহানার মনে হচ্ছে হয়তো রেগেছিল। সে রাগটা মেঘলার ওপর দেখিয়েছে। তবু একটা মেয়েকে এমনভাবে কড়া কথা বলা, রাস্তায় থাপ্পড় মারাটা দৃষ্টিকটু। শোভনের ওপর রাগ হলো আহানার। সত্যি মেঘলার সাথে একটু বেশি করে ফেলেছে। এ নিয়ে কথা বলতেই হবে শোভনের সাথে। গাড়িতে উঠে বসলো মেঘলা। শোভন অন্য রাগ ওর ওপর ঝাড়ে এটাও জানে, কিন্তু রাস্তায় এমন মারবে ভাবতেই পারেনি। মিডিল ক্লাস বলল ওকে। আচ্ছা শোভন এমন কেন? সবসময় এমন কেন করে ওর সাথে? ওকে দামই দেয় না, ওকে মূল্যই দেয় না, সে আবার ভালোবাসার মূল্য দেবে কি করে? তাচ্ছিল্য হাসলো মেঘলা। এতদিন অনেক কিছুই ভেবে ফেললো, শুধু শুধু নিজেকে এক তুচ্ছ অনুভূতির সাথে জড়িয়ে ফেললো।
যে অনুভূতির মূল্য দেবেই না কেউ। নিজের ওপর এখন নিজের রাগ হচ্ছে মেঘলার। কেন নিজেকে এতটা দুর্বল করলো? কেন নিজের অনুভূতিগুলোকে প্রশ্রয় দিল? প্রথম থেকেই যদি নিজেকে ঠিক রাখতো, নিজেকে শক্ত করে রাখতো, আজ হয়তো এতটা কষ্ট লাগতো না। ভালোবাসার মানুষটার কাছে পাওয়া কষ্ট কখনোই ভোলা যায় না। ভালোবাসার মানুষদের দেওয়া ক্ষুদ্র কষ্ট তীব্র আকার ধারণ করে। সেই প্রথম দিন থেকেই শোভন মেঘলাকে একটু পছন্দ করে না। সেই দেখা হওয়ার প্রথম দিন থেকেই কোনো না কোনোভাবে অপমান করেই যায়, আর মেঘলা সেগুলো তোয়াক্কাই করে না। এই কদিনে তো নিজের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলোকে প্রশ্রয় দিয়ে ভালোবাসায় পরিণত করলো, কিন্তু মনকে কি আদৌ আটকে রাখা যায়? ভেবেছিল শোভনকে নিজের মনের কথা জানাবে, ভাগ্যিস কিছু বলেনি। তখন হয়তো আরো বেশি কটু কথা শুনতে হতো। মেঘলা ভুলে গিয়েছিল ওর জন্য ভালোবাসা নয়, আর শোভন যা করে ঠিকই করে। মেঘলা কি শোভনের যোগ্য? শুধু শুধু মরীচিকার পিছনে ছুটছিল, যা ওর জন্য নয়, তা নিয়ে ভাবছিল। আগের থেকেই নিজের ভুলটা বুঝলো মেঘলা। আহানা ঠিকই বলে, সবার জন্য ভালোবাসা নয়। আর এই বিয়েটা নিয়েও বেশি ভাবছিল। সত্যি তো, এই বিয়ের কোনো মূল্য আছে কি? বড় ভুল করা থেকে বেঁচে গেল মেঘলা। আজ থেকে নিজেকে সামলাতে হবে, ভাবলো মেঘলা। কিন্তু ভাবলেই কি, মন যে অবাধ্য, সুখ কখনো ওর জীবনে ধরা দেবে না হয়তো। নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে শক্ত করে রাখতে হবে। শোভনের জন্য অবাধ্য অনুভূতিগুলো মন থেকে সরাতে হবে, নয়তো সারা জীবন এমনই কষ্ট পেতে হবে। কিন্তু আদেও কি পারবে? সারাদিন শোভনের সাথে থেকে আরো দুর্বল হয়ে পড়বে না তো? না, পারতেই হবে। অন্তত নিজের জন্য হলেও শোভনের প্রতি অনুভূতিগুলো ভুলতে হবে। নিজের আবেগ আর অনুভূতির কথা ভেবে তাচ্ছিল্য হাসল মেঘলা। এই কদিন কি না বলেছে, ভাগ্যিস শোভন শোনেনি। আর নিজেও বোকা, হৃদয়হীন লোককে ভালোবাসতে গিয়েছিল, ফলস্বরূপ কষ্ট তো পাবেই। দীর্ঘশ্বাস ফেলে মিনমিনিয়ে বলে, বোকা তুমি! ভালোবাসা খোঁজ শূন্য হৃদয় ভিড়ে। তুমি কি জানো না, ভালোবাসা থাকে শুধু মস্তিষ্কের গভীরে। শরতের মাঝামাঝি সময় চলছে। শরতের আগমনে বাংলার প্রকৃতি হয়ে উঠেছে নির্মল স্নিগ্ধ। দিনের আকাশে ভেজা তুলোর মতো সাদা মেঘমালা উড়ে, যে মেঘমালা দেখে যে কোনো প্রেমিকের মন প্রেমে পড়ে যাবে। এই নির্মল নীলাভ আর সাদা মেঘের গুচ্ছে জমে থাকা আকাশের প্রেমে পড়বে যে কেউ। কি সুন্দর ছেঁড়া ছেঁড়া মেঘগুলো ঘুর ঘুর করে বাতাসে ভাসতে থাকে সারাদিন সারা বেলা। শরতের মতো আকাশের মতো আকাশ আর কোনো ঋতুতে দেখা যায় না। শরৎকালের রাতে জ্যোৎস্নার রূপ অপরূপ। মেঘমুক্ত আকাশে যেন জ্যোৎস্নার ফুল ঝরে। প্রেমিক জুটিদের জন্য এমন জ্যোৎস্না মাখা রাত কতই না শোভনীয়। এমন মায়াময় আকাশ দেখলে যে কোনো প্রেমিকের মন কঠিনভাবে জাগ্রত হবে। মেঘলার মনের গহীনে প্রকৃতির সৌন্দর্যের বিচরণে সারা রাত আজ আকাশ দেখেই কাটিয়ে দিল। কাল হসপিটালে গিয়ে কাজের প্রয়োজন ছাড়া কথা বলেনি শোভনের সাথে মেঘলা। শোভনও কথা বলেনি। কাল সারাদিনই কিছু না কিছু নিয়ে সবার উপর রাগ দেখিয়েছে শোভন। এত খারাপ ব্যবহার করেও একবারও সরি বলেনি। আর মেঘলাও বড্ড বোকা, ওর মতো মিডিল ক্লাস মেয়েকে কি সরি বলবে শোভন? কখনোই না। তাই নিজেও এক্সপেকটেশন রাখেনি। জানে এই ছেলে কেমন। নিজেকে এক মরীচিকার অনুভূতি থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য 5 দিনের ছুটি নিয়েছে হসপিটাল থেকে। ওর কাজের 1 মাস আরো 2 দিন আগেই শেষ হয়েছিল। কাল প্রথম মাসের স্যালারি পেয়েছে, তাই কালই ছুটি নিয়েছে। নিজেকে শান্ত এবং এ ভালোবাসা নামক তাচ্ছিল্য অনুভূতি থেকে দূরে রাখতে হবে। আর শোভনের সামনে থাকলে কিছুই করতে পারতো না, তাই বিশেষ করে ছুটিটা নিয়েছে। মেঘলা জানে না এই 5 দিন নিজেকে কতটা সামনে রাখতে পারবে, তবুও চেষ্টা করবে। আচ্ছা, সত্যি কাউকে ভালোবাসলে কি ভুলে যাওয়া যায়, বা ভুলে যাওয়ার কথা মাথায় আনা যায়? তবে কি শোভনের প্রতি আবেগ ছিল? মেঘলা ভাবলো ভালোবাসাটাকে না হয় আবেগ ভেবেই মন থেকে দূর করলো। এটাই করতে হবে। যে মানুষটা ওকে মূল্য দেয় না, সে মানুষটাকেও কেন ভালোবাসবে? ওর ভালোবাসা কি এতই ফেলনা নাকি? ও অসহায় বলে এতই ফেলনা নাকি যে তাকে পছন্দ করে না, সুযোগ পেলে কটু কথা বলতে ছাড়ে না? সে আর যাই হোক, ওর ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এসব ভাবতে ভাবতে বারান্দা ছেড়ে রুমে প্রবেশ করলো মেঘলা। কাল সারা রাত বারান্দাতেই ছিল, জ্যোৎস্না বিলাস করছিল। সবদিকে সবকিছুর সময় দেওয়া হয়। কাল নিজের কাছেই মত্ত ছিল সারা রাত। জেগে থাকলেও ও একবারও শোভনের কথা ভাবেনি। মনে বা মাথায় আসেনি শোভনের কথা তা নয়, অনেকবারই মেঘলা শোভনের কথা মনে এসেছিল, কিন্তু তা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলেছে। আর ভাববে না ওর কথা। মরীচিকার পিছনে ছুটতে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না।
কেন ওই হৃদয়হীন মানুষটার কথা ভেবে কষ্ট পাবে? বিয়ে যখন হয়েছে এটা তো আর না মানা যায় না। শোভন না মানুক, ও তো মানে, তাই ছুটি শেষ হলে শোভনকে নিজে থেকেই ডিভোর্স পেপার পাঠাবে। এটা কোনো খেলনা নয় যে। হয়ে গেছে বিয়ে, পছন্দ হয়নি থাক, এভাবেই থাক। ইসলামিক নিয়মে যখন হয়েছে বিচ্ছেদ তো হতেই হবে, অন্তত মনকে শান্ত করার জন্য হলেও। দূরে মসজিদে প্রথম আজান পড়তেই নামাজ পড়তে বসে পড়ে মেঘলা। নামাজ শেষ করে বের হলো ঘর থেকে। আলো ফুটতে আর আধ ঘন্টা লাগবে। এখনো আজান দিচ্ছে। সবে ঘড়িতে 4:35 হলো। তাও বের হলো। আজ একটু বের হবে, সকালটা উপভোগ করতে। মেঘলা ড্রয়িং রুমে আসতেই আহানাও নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসে। নামাজ পড়ে উঠল সবে। মেঘলাকে বের হতে দেখে বলে, এত ভোরে কোথায় যাচ্ছিস? হসপিটাল থেকে না ছুটি নিলি? মেঘলা মুচকি হেসে বলে, একটু বের হব আপু, আজ ঘুরবো, মন খুলে ঘুরবো। এই মেয়ে কি পাগল হলো নাকি? ঘুরবে বলে এত সকালে বের হবে নাকি? আহানা ভ্রু কুঁচকে বলে, ঘুরবি ঠিক আছে, কিন্তু এত ভোরে? দেখ, আলো ফোটেনি। মেঘলা মুচকি হেসে বলে, আপু, শরতের সকাল উপভোগ করব, সকালের দূষণমুক্ত হাওয়া উপভোগ করব। চলো না যাই আপু, তুমিও যাবে? হাসলো আহানা এই মেয়ের বাচ্চামো দেখে। তাই গাড়ির চাবি নিয়ে বের হলো। ঘড়িতে এখন কাঁটায় কাঁটায় 5টা বাজে। প্রায় 50 মিনিট ড্রাইভিং করে একটা ঝিলের সামনে আসলো আহানা মেঘলা। ঝিলের সামনে বসে আছে আহানা, এর কিছুটা দূরে হাঁটছে মেঘলা। প্রকৃতি অনুভব করছে। বাতাস হয়ে আছে দূষণহীন। চিত্তে বাজে আলাদা গন্ধ, ছন্দ ও রং। আজ প্রকৃতির প্রেমে ব্যাকুল হয়ে আছে মেঘলার মন। স্মৃতিপটে ভেসে ওঠে রবি ঠাকুরের সেই কবিতা, শরৎ এসেছে। আজ কি তোমার মধুর মূর্তি, হেরিণ শারদ প্রভাতে, হে মতবঙ্গ শ্যামল অঙ্গ, ঝুলেছে অমল শোভাতে। পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে রাখো আর, ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল, তোমার কারণ শোভাতে। প্রভাতের শিশির ভেজা শিউলি, ঝিরিঝিরি বাতাসে দোল খাওয়া ধপধপে কাশবন, পদ্ম শাপলা শালুকে আচ্ছন্ন জলাভূমি। ইস কি সুন্দর প্রকৃতির রূপ! ধপধপে সাদা কাশফুলগুলো প্রভাতের হিমেল হাওয়ার তালে তালে তুলছে, আর তুলনায় কিছুটা উড়ে উড়ে যাচ্ছে। ঝিলের সামনে বড় খালি জায়গাটা, মাঝ বরাবর একটা শিউলি গাছ, সেখানে নিচে পাকা জায়গাটা পড়ে বিছিয়ে আছে শিউলি ফুলগুলো। সকাল সকাল এমন ফুলের মধুগন্ধে বিলীন হচ্ছে মেঘলা। আল্লাহর সৃষ্টি অতুলনীয়, এরশাদ হয়েছে। দয়াময় স্রষ্টার সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তোমার দৃষ্টি প্রসারিত করে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? আবার দেখো, আবারও। তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে আমার দিকেই ফিরে আসবে। হঠাৎই গাড়ির শব্দ পেয়ে পাশ ফিরে তাকায় আহানা। ঝিলের সামনে ইটের কাউচ থেকে এগিয়ে গাড়িটার সামনে গিয়ে বলে, বাহ, আজ কোন দিক দিয়ে সূর্য উঠলো বলতো ভাই? আমি বললাম আর চলে এলি, তাও ভোরের আলো ফুটতেই। শোভন গাড়ি থেকে নামলো। কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরনে, চুলগুলো এলোমেলো, হাতে ঘড়িটা পকেট থেকে বের করে পড়ছে। সবে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে এখনই চলে এসেছে। মেঘলা চোখ ফেরালো। দেখতে চায় না এই লোককে। যে মানুষ সম্মান দিতে জানে না, তাদের মেঘলা কখনোই পছন্দ করে না। মেঘলা আহানার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে, উনি এখানে? আহানা ইতস্তত বোধ করলো। আহানা ইচ্ছা করেই শোভনকে ডাকছে এখানে। কাল রাতে আহানা শোভনের সাথে কথা বলেছে। শোভনকে বলেছে যেন মেঘলার থেকে ক্ষমা চায়। আহানা আমতা আমতা করে কিছু বলবে, এর আগেই শোভন বলে, আমার তোমার সাথে কথা আছে। শোভনের কণ্ঠ শীতল, চোখের চাউনি আজ বড্ড শান্ত। নেই কোনো রাগ, যেমন কোনো অপরাধবোধে ভুগছে। ভেতরটা নড়ে উঠল মেঘলার। দুর্বল মন যেন ছুটে যাবে এখুনি। চোখ থামিয়ে নিল মেঘলা। ওই চোখে তাকানোর সাধ্য কোথায়? আজ আর এই চোখের দিকে ভুল করেও তাকাবে না, পণ করলো মেঘলা। তাকালে যে অনার্থ করে ফেলবে এই বেহায়া মন। কই ভাবছিল নিজেকে ওর থেকে কদিন দূরে রেখে ঠিক করবে। আজ কি সব ভাবনা চলে যাবে নাকি? না না, এ হতে পারে না। আজ দুর্বল হলে চলবে না। মানুষ দুর্বল মানুষকেই বেশি আঘাত করে। কালকের ঘটনা মনে করলো। তারপর জোরে শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে মাটির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি আননোন কারোর সাথে কথা বলি না। হসপিটালে অন্য ব্যাপার, সেখানে আপনি আমার স্যার, আপনার সহকারী নার্স আমি মাত্র। মাফ করবেন, আমার কারোর সাথে
সরি, আননোন কারোর সাথে কথা নেই। বলে গটগট পায়ে হেঁটে ঝিলের সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো। শোভনের রাগ হচ্ছে বললেই হলো নাকি? ওর সাথে কথা বলবে না কেন? বলতেই হবে। ও একবার আহানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বড় বড় পা ফেলে মেঘলার দিকে এগিয়ে গেল। আহানা এখন দাঁড়িয়ে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, এই ছেলে আবার না জানি রাগের বশে কি করে তাই। ঝিলের শেষ সিঁড়িতে এসে দাঁড়িয়ে আছে মেঘলা, হাত দুটো বুকে ভাঁজ করা। ও বুঝে পায় না এ আহানা রাগী ডাক্তারটাকে কেন ডেকেছে। কালকে ভরা রাস্তায় ঘটনাগুলো ভুলে গেল হয় না? ওর ভাই ও একান্তভাবে দেখা করুক এখানে আনার মানে কি? আর শোভনই বা কি? কি কথা মেঘলার সাথে? আবার নিশ্চয়ই কিছু নিয়ে অপমান করবে। অপমান ছাড়া কি আর করতে পারে এই ছেলেটা? হঠাৎই পিছন থেকে এসে কেউ হাত ধরে হ্যাঁচকা টান মেরে সামনে ঘোরায়। সামনে থাকা ব্যক্তিটি শোভন। মেঘলা রেগে কটমটো করতে করতে বলে, সমস্যা কি আপনার? আর আমার হাত ধরে এমন করার পারমিশন কে দিল আপনাকে? একটানা কথাগুলো বলে জোরে ফস করে শ্বাস ছাড়ল। শোভন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মেঘলার দিকে। মেয়েটার সাহস বেড়েছে। মেয়েটা দুদিন আগে ওর সাথে কথা বলতে গেলে কাঁপতো। যে মেয়েটা যদি মুখ ফসকে কিছু বলে ফেলতো তবুও ওর বকুনি থেকে বাঁচার জন্য ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিত। সে মেয়েটা আজ এতগুলো কথা শোনাচ্ছে, তাও এমন রাগী কণ্ঠে। এখান থেকে আসার পর ভেবেছিল দু একটা কথা শোনাবে, কিন্তু নিজেকে শান্ত রাখলো শোভন। শান্ত হয়ে বলে, মেয়ে, বললাম না তোমার সাথে আমার কথা আছে? এমন করছে কেন? শোভনকে মাঝ কথায় থামিয়ে রাগী কণ্ঠে আবার বলে মেঘলা, বললাম না আমি আননোন কারোর সাথে কথা বলি না। কথা কি কানে যায় না আপনার? আমার এখানে কেন এসেছেন? আপুর সাথে কথা বলুন না প্লিজ। শোভনের এবার রাগ উঠে গেল। মেয়েটা আজ একরুখে ব্যবহার করছে। শোভন রেগে মেঘলার বাহু চেপে ধরে কিছু বলবে এর আগেই আহানা এসে বলে, আরে ভাই, কি করছিস? এমন করছিস কেন ওর সাথে? ছাড়, পড়ে যাবে ও। মেঘলা রাগে শোভনের হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু শোভন আরো শক্ত করে ধরে রেখেছে। শোভনের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে পা পিছলে ঝিলের পানিতে ধপ করে পড়ে যায় মেঘলা। শোভন আহানা দুজনেই বিস্ময় চোখে সেদিকে তাকায়। মেঘলা পানিতে পড়ে শ্বাস নিতে পারছে না, সাঁতারও জানে না। কোনো রকম ফিচেল কণ্ঠে বলে, আপু আমি সাঁতার জানি না, প্লিজ আমায় একটু হেল্প করো। হুঁশ আসে দুজনেরই। শোভন পকেট থেকে ফোনটা বের করে কোনো মতে পাশে ফেলে ঝিলের মাঝে ঝাঁপ দেয়। এতক্ষণে মেঘলা নিজের হাল ছেড়ে দিয়েছে, চোখ নেবু নেবু হয়ে আসছে। তখনই কি শোভন ঝাপটে ধরে। চোখ খুলে নিজেকে নিজের ঘরে পেল। অবস্থা নাজেহাল, শরীর অনেক দুর্বল লাগছে। গ্রামের মেয়ে হলেও সাঁতার পারে না। তখন এর কথা ভাবতেই কাঁপুনি দিয়ে উঠছে মেঘলার শরীর। সব হয়েছে ওই শোভনের জন্য। বিছানার মাঝে বসে হাঁটুতে মুখ গুজে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মেঘলা। অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল যে। হঠাৎ কাঁধে কারো ছোঁয়া পেতেই অশ্রুসিক্ত চোখ দিয়ে তাকায়। শোভন দাঁড়িয়ে আছে। শোভনকে দেখে রাগ হলো। কেন যেন আজ ওকে দেখতে ইচ্ছা করছে না। দুদিন আগে পর্যন্ত যে ছেলেকে চোখে হারাতো মেঘলা আজ ওই ছেলেকে চোখে সহ্য করতে পারছে না। ভুল মানুষকে ভালোবেসে শুধু শুধু এখন কষ্ট ভোগ করতে হচ্ছে। মন তো আর বোঝে না যে সে ভুল হৃদয়হীন মানুষকে ভালোবেসেছে। কি আর করবে? মন কি সব বিচার করে নাকি? সে তো বেপরোয়া। আহানাও আসলো। মাত্র শোভন ঠিক হয়ে দাঁড়ালো। আহানা মেঘলার সামনে এসে স্মিত কণ্ঠে বলে, ভালো লাগছে একটু, নাকি খারাপ লাগছে কোথাও? মেঘলা ফিচেল হেসে তারপর মৃদু স্বরে বলে, ঠিক আছি, শুধু একটু দুর্বল লাগছে। আমার জন্য এত চিন্তা করতে হবে না আপু। আমি কে? কেন এত চিন্তা করছো? আমার মতো মিডল ক্লাস মেয়ের জন্য চিন্তা করা তোমাদের মানায় না। বলে আড়ষ্ট হয়ে একবার শোভনের দিকে তাকালো। বুক চিরে বেরিয়ে এলো তীব্র দীর্ঘশ্বাস। যে দীর্ঘশ্বাস জানান দিচ্ছে মেয়েটা ভালো নেই, কষ্টে আছে। তীব্র কষ্ট। নতুন গড়ে ওঠা অনুভূতি জানানো মন ভাঙার তীব্র কষ্ট। মেঘলার কণ্ঠে ছিল একরাশ অভিমান আর অভিযোগ। খারাপ লাগলো আহানার। মেয়েটা এমনি আগের দিনের ব্যাপার নিয়ে প্যানিক ছিল, আবার আজ সকালে শোভনকে ডেকে ভুলটা করলো। আজ যদি শোভন না আসতো তাহলে হয়তো এমন হতো না। আহানা ইতস্তত হয়ে বলল, রাগ করে আছিস জানি, আমার জন্যই এমনটা হলো। সরি রে। মেঘলা কিছু বলল না, দুর্বল হাসলো। শোভন তাকালো মেঘলার দিকে। এমনিতে ওর হাসিতে একটা মোহময় ভাব থাকে, যে কেউ এই হাসিতে পাগল হয়ে যাবে। কিন্তু আজ মেয়েটার মুখে হাসিটা যেন মিথ্যা। আগের দিনে করা নিজের অপমানের কথা মনে পড়ল শোভনের। রাস্তার মধ্যে এত লোকের সামনে ওই রকম অপমান না করলেও পারতো সেদিন।
কিন্তু ওর রাগ উঠলে যে কিছু খেয়াল থাকে না, কি করবে ও? মেঘলার উত্তর না পেয়ে আহানা মেঘলার পাশে বসে বলে, খুব অভিমান করে আছিস তাই না? আমার জন্য কি ভয়াবহ কাণ্ডটাই ঘটে গেল। ইস, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস শোভন তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে এসেছে। অনেক কষ্ট হয়েছে তখন না রে। ইস, সরি। আহানাকে থামিয়ে মেঘলা স্মিত কণ্ঠে বলে, শুধু শুধু এত কিছু ভাবছো কেন? আমি তোমার উপর রেগে নেই আপু। কেন রেগে থাকবো? আর এইসব নিয়ে ভেবো না তো, যা হওয়ার হয়ে গেছে। আহানা মুচকি হাসলো, তারপর হাত ঘড়ি পরখ করে বলে, তুই তো কিছুই খাসনি, 11টা বেজে গেছে। আমি কিছু নিয়ে আসি? খেয়ে মেডিসিন নিতে হবে তো। আর এখন একটু দুর্বল লাগবেই, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। বলে উঠে বাইরে গেল আহানা। মেঘলা অন্যদিকে মুখ করে ফিরে রইল। শোভন আবারও মেঘলার সামনে বসে কিছু বলবে এর আগেই মেঘলা শোভনের দিকে চোখ ফিরিয়ে রাগ সামলে মিহি কণ্ঠে বলে, আমি একা থাকতে চাই স্যার। মেঘলার এমন কথায় অবাক হলো শোভন। মেঘলা তো ওকে স্যার বলে না, সবসময় ডাক্তার সাহেব বলে। হঠাৎ কি হলো মেয়েটার, স্যার বলছে যে আজ? শোভন কিছু বলবে এর আগে মেঘলা আবার বলে, প্লিজ স্যার। বেরিয়ে গেল শোভন। কিছু বলল না, রাগে ক্ষোভে কিছু বলতে পারলো না। আরেকটু হলে হয়তো বেশি রেগেই কিছু বলে দিত, তাই আগেই বেরিয়ে গেল। নয়তো আবার উল্টো পাল্টা কি বলে দিত, আবার কষ্ট পেত মেয়েটা। নিজের রাগকে সামলাতেই পারে না। মেঘলা শোভনের যাওয়ার পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, যে প্রণয়ে আসক্ত আমি, একদিন সেই প্রণয়ে আপনিও আসক্ত হবেন। তবে তা হবে ভয়ঙ্কর প্রণয়। সে প্রণয়ে আসক্ত হয়ে আমাকে না পাওয়ার যন্ত্রণায় ধুকে ধুকে ভস্ম হবেন আপনি, ডক্টর সাহেব।